আসসালামু আলাইকুম। আজকে আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করতে এখনও নানামুখী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র রুখতে ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। সৎ লোকের শাসনের প্রচার যারা চালাচ্ছে, দেশ নিয়ে তাদের কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে প্রথম বছরে 50 লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন সংকট ও সম্ভাবনা, সর্বোপরি 31 দফা সংস্কার কর্মসূচি নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে বিএনপির 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। ছাত্রদলের অংশগ্রহণে শুরু হওয়া কর্মসূচির দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখনও গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। বিগত 16 বছরের মতো এখনও একজন ভালো বাকি সবাই খারাপ এমন প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এই প্রচারণা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য রাখার অধিকার তার আছে, কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে, এটি গণতন্ত্রের জন্য হুমকি। সেমিনারে তারেক রহমান বলেন, সৎ লোকের শাসন দেয়া সহ নানা ধরনের প্রচারণা চালানো দলগুলোর দেশ গড়ার কোনো পরিকল্পনা নেই। আমরা দেশকে সৎ মানুষের শাসন দিব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করবো, এইসব ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের, কিন্তু দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, দেশের কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া? এর আগে কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে তাদেরকে এদেশের মানুষ চিহ্নিত করেছে। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে। 31 দফা সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে ছাত্রদল নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান বিএনপি নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। সোমবার রাতে বৈঠক হয় মেডিকেল বোর্ডের। সদস্যরা বলছেন, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের ওঠানামা জটিলতার কারণে বেগম জিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। নিয়মিত হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। সর্বশেষ পরীক্ষায় তার কিডনি ও ফুসফুসের অবস্থায় কিছুটা অগ্রগতি দেখা গেলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। এই অনিশ্চয়তার কারণে তার বিদেশ যাত্রার সম্ভাব্য সময় বারবার পরিবর্তিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বেগম জিয়া বিমানে ভ্রমণের উপযোগী না হলে তাকে বিদেশে নেওয়া হবে না। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? আদিবা, যেমনটি বলছিলেন যে বিকেল 3:30টার পর মূলত ডাক্তার জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন এবং তার পরবর্তী সময়ে তিনি বেগম জিয়ার যে চিকিৎসার যে নথিপত্র যেগুলো রয়েছে বা অতীতের যে রেকর্ডগুলো রয়েছে সেই রেকর্ডগুলো নিয়ে মূলত যে গঠিত যে
চিকিৎসকবৃন্দ রয়েছে, চিকিৎসকবৃন্দের যে টিম রয়েছে বা দল রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করেছেন এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে তার অ্যান্ডোস্কোপিক এবং এর সাথে সিটি স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্টগুলো মূলত আগের চেয়ে রিপোর্টগুলোতে দেখা গেছে যে আগের চেয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি সূত্র মারফত। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে যে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় 3:30 থেকে 11টা সাড়ে 11টা পর্যন্ত, সেই আলোচনার মেডিকেল বোর্ডের আলোচনার সর্বশেষ স্বাস্থ্যের আপডেট এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে জানায়নি। হয়তো আমরা প্রত্যাশা করছি যে আগামীকাল হয়তো দিনের যে কোনো একটি সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট জানাতে পারে দলের পক্ষ থেকে। এবং বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য বিষয়ে যে মুখপাত্র যাকে নিযুক্ত করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি হয়তো আগামীকাল জানাতে পারেন বলে আমরা প্রত্যাশা করছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া ডায়াবেটিক, আর্থ্রাইটিস, হৃদরোগ, লিভার সহ নানা রকম জটিল রোগে ভুগছেন এবং এর সাথে ডাক্তাররা জানিয়েছিলেন এর আগে যে কোনো রোগের নির্দিষ্ট করে কোনো রোগের চিকিৎসা দিতে গেলে অন্যান্য রোগের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই তার এই সময়টি স্পর্শকাতর হওয়ার কারণে মূলত মেডিকেল বোর্ড খুব দেখে শুনে এবং যথেষ্ট পর্যবেক্ষণ করে চিকিৎসার ধাপগুলো নির্ধারণ করছে বলেই আমরা জানতে পেরেছি। তো এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জের 2500 উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পাইলট মডেল স্কুলে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আশেপাশের এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। নেত্রকোনায় বিএনপির মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের উদ্যোগে ইমাম, খতিব ও ওলামা মাশায়েখ গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রার্থনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের সমর্থনে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের তফসিলের সময় ঘনিয়ে আসলেও এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। এমন অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলটি জানায় রমজানের আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন করবে ইসি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে জামায়াতে আমির বলেছেন, কোনো কারণে নির্বাচনের সময় পেছালে গভীর সংকটে পড়বে দেশ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে সোমবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। জামায়াত সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে কমিশনের এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল। আইনশৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানের আগেই নির্বাচন হবে বলে মনে করে জামায়াত। আশঙ্কা আমরা এখন ফিল করছি না। ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই। তবে ইউরোপীয় ইউনিয়নের ঢাকা অফিসে 8টি দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, জামায়াত নিজের দলের জন্য নয় বরং মানুষের জন্য রাজনীতি করে। এছাড়া নির্বাচনের আগে যারা টুপি ও তসবি নিয়ে ঘুরে বেড়ায় তারাই ধর্মকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত
এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। সোমবার রাতে রাজধানীর পুরানা পল্টন খেলাফত মজলিসের কার্যালয়ে ৮ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়। জাতীয় নির্বাচনে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য ব্যাপক প্রচার চালানো হবে বলে জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তফসিলের পর ৫ দফা দাবি আদায়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। বৈঠকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস আলাদাভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ৮ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক আসনে ৮ দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে, যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত। আমরা বিজয়ের জন্য সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করে যাবে যে আমাদের ৮ দলের সমঝোতার প্রার্থী হিসাবে তাকে বিজয়ী করে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা যে পলিসি নিয়েছি সেটার উপরেই আছি এবং আজকে সেটা আমরা পুনরায় ব্যক্ত করছি। এভাবে আগামী কাল থেকেই আমরা সে প্রার্থী বাছাইয়ের কাজটার হোমওয়ার্ক শুরু করব ইনশাআল্লাহ। বুধবার প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে কমিশন। বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সিইসির ভাষণ রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করেন। বেতার ও বাংলাদেশ টেলিভিশন যাতে তাৎক্ষণিক ভাষণ রেকর্ড করে প্রচার করতে পারে সেই বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এদিকে ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সরকারের হাতে কোনো ম্যাজিক বা রিমোট নেই যে সুইচ টিপে নির্বাচনের আগে দেশের অপরাধ কমিয়ে দেবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। এদিকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক দিন দেশে ভালো নির্বাচন হয় না, তাই এ নিয়ে জনমনে আস্থার সংকট থাকার সুযোগ আছে। নাজরানা চৌধুরীর রিপোর্ট। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক বসে। বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ অংশ নেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মাদক নিয়ন্ত্রণ, নারীর প্রতি সহিংসতা রোধ সহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকরা রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার ঘটনা এবং মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনার কথা উল্লেখ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা প্রতিটি ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন। এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। এদিকে সচিবালয়ে বিগত ১ বছরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে এগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ হয়তো এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, অথবা তাদের অন্য কোনো ক্যালকুলেশন আছে। গভর্নমেন্ট তো বারবার বলছে, আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছি সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠানগুলো শ্রম আইনের আওতায় না আসলে তাদেরকে সরকারি কাজ দেয়া হবে না বলেও জানান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এভাবেই চলতে থাকলে এবারে নির্বাচন এক ধরনের
মব কালচার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর গুলশানে জাতীয় পার্টির দুই অংশের উদ্যোগে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আনিসুল ইসলাম বলেন, জনগণ পরিবর্তন চাইলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের কাছে বারবার অনুরোধ জানানো দরকার। তিনি আরও উল্লেখ করেন, সরকারের কোনো সংলাপে জাতীয় পার্টি সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ না জানানো বৈষম্যমূলক আচরণ। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ইসি কতটা সক্ষম সেই প্রশ্ন তোলেন তিনি। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা যদি চলে, এই নির্বাচন হবে ওই মব কালচার, যেটা এই মব নিয়ন্ত্রিত একটা নির্বাচন। তারেক রহমান সাহেব না আসার হচ্ছে তার নিরাপত্তা, যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোনো নেই, কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না। উনি যদি ভরসা না পান, আমি আনিসুল ইসলাম মাহমুদকে আমি কি করে এই নির্বাচন করব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে সোমবার সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান ফজলুর রহমান। গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি ট্রাইব্যুনাল এবং এর বিচার মানেন না বলে বক্তব্য রাখেন। তার এই বক্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এরপর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রুল জারি করে ব্যাখ্যা দিতে তলব করেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের সহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এই ঘটনায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত, একজন আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন। এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি অস্বীকার করেননি, তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা, কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা। গেজেটের বাইরে গিয়ে সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য আবাসন প্রকল্পের ফ্ল্যাট স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ১৩ জন সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক জানান, ২০১৮ সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গেজেট অনুযায়ী ৪০ একর জমি অধিগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতে ক্ষতিগ্রস্তদের পরিবর্তে সরকারি কর্মচারীদের জন্য ৯৯ বছরের লিজে আবাসন নির্মাণ করা হয়। সংস্থাটি বলছে, আইন বহির্ভূত প্রকল্পটি গ্রহণ করে ব্যক্তিগতভাবে নিজেরা লাভবান হয়েছে অভিযুক্তরা। এ ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাটে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চলতি বছর দেশের অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতি হলেও অনেক নেতিবাচক দিকও রয়েছে। এজন্য আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের তাগিদ অর্থনীতিবিদদের। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও দুর্নীতি কমাতে না পারায় অর্থনীতি দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। অন্যদিকে সরকারের অর্জন ও বাস্তব চ্যালেঞ্জের সঠিক চিত্র উপস্থাপনের বদলে অনেক ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা কমিশনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট।
রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও এসডিজির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী মূল্যস্ফীতি, রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহ থেকে শুরু করে ম্যাক্রো ইকোনমিতে আশাব্যঞ্জক উন্নতি হলেও রাজস্ব আয়, বিনিয়োগ ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সহ অর্থনীতির বেশ কিছু সূচকে অগ্রগতি হয়নি। সার্বিকভাবে তাহলে বলতে হয় যে নেতিবাচক ঝুড়ি ইতিবাচক ঝুড়ির চেয়ে বেশি ভারী। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। রাজস্ব বাড়াতে আয়কর ও ভ্যাট কাঠামোর উপর গুরুত্বারোপ করেন এনবিআর চেয়ারম্যান। আর ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সুশাসন নিশ্চিতের কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা যদি সত্যি সত্যি এলডিসি গ্রাজুয়েশনে যাই, এখনো প্রচুর পরিমাণ ইম্পোর্ট ডিউটি বায়াসনেস আছে আমাদের রেভিনিউতে, সেটা ডেফিনেটলি আমাদের ড্রাস্টিক্যালি কমাতে হবে। তাহলে আমার জায়গা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ভিএটি, এই দুই জায়গায় আমাদের জোর দিতে হবে। We have emphasized good governance and focused on transparency. So we have said that while we will be working on NPL reduction through asset management company, good governance will be the ultimate solution. চট্টগ্রাম বন্দর সহ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে সরকারের সাফল্যের চেয়ে চ্যালেঞ্জই বেশি, এমন মন্তব্য করেন সংশ্লিষ্টরা। আমাদের রিয়াল অ্যাচিভমেন্টগুলোকে হাইলাইট না হয়ে যেটা হয়েছে কেউ কেউ সিলেক্টিভলি একটা দুইটা ডেটাকে সামনে রেখে ওইটাকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, ফলে মানুষের কাছে যে মেসেজটা গেছে সেটা অনেক ক্ষেত্রেই খুবই সুখকর মেসেজ। এটার যে সমালোচনাটা হচ্ছে, এই পোর্টের এফিসিয়েন্সি আমি যদি বাড়াতে না পারি তাহলে আমি তো এখানে কস্ট অফ ফান্ড কমাতে পারছি না। আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতার উপর দেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন বক্তারা। থাকবে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শুক্রবার স্থানীয় সময় বাদ মাগরিব হাংতুয়া মসজিদ আল বুখারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদারের সভাপতিত্বে মোশাররফ হোসেন হৃদয় সঞ্চালনায় এতে অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, এস.এম. রহমান তনু, ইমরান প্রমুখ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvdd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।